সর্বদলীয় বৈঠকে যে পরামর্শ দিয়েছে বিএনপি। সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখি না, বললেন জোনায়েদ আল হাবিব। হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা যা বলল ঢাকা। বিতর্কিতদের তালিকা করবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো, শুধু ঘোষণাপত্র নয়, 16 বছরের আন্দোলনের স্বীকৃতি চায় 12 দলীয় জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সর্বদলীয় বৈঠকে যে পরামর্শ দিয়েছে বিএনপি। জুলাই ঘোষণাপত্র নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল না ধরে, বৈঠকে সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বিএনপি ও জামায়াতের পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে, তবে অংশ নেয়নি কমিউনিস্ট পার্টি। দলটির সাধারণ সম্পাদক রুহিল হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বৈঠক জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছেন। সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র করার দরকার আছে, তবে এখানে অনেক সাজেশন আসছে। মোটা দাগে হলো, ঘোষণাপত্রের সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে। সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখি না, বললেন জোনায়েদ আল হাবিব। সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখেন না জানিয়ে হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জমিয়ত উলামায়ে ইসলামের সহসভাপতি জোনায়েদ আল হাবিব বলেন, সরকার আরো বিপ্লবী হবে। পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার গঠন হয়েছে, আমরা গত 5 মাসে বিপ্লবী কোনো কিছুই দেখি না। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দোসর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামী নির্বাচনে পরাজিত শক্তির কেউই অংশগ্রহণ করতে পারবে না। হেফাজত ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঘোষণাপত্রের জন্য আমরা একটা কথা বলে এসেছি। অনেকগুলো বিষয় যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সংযোগ করতে হবে, সে কথাটা আমরা বলে এসেছি। হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা যা বলল ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এর আগে গত 8 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। হাসিনাকে ফেরত চেয়ে পাঠানোর চিঠি জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা, গত 16 বছরে গুম, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশ হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে গুম ও জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। শুধু ঘোষণাপত্র নয়, 16 বছরের আন্দোলনের স্বীকৃতি চায় 12 দলীয় জোট। ঘোষণাপত্রে শুধু জুলাই গণঅভ্যুত্থানের 36 দিনের সমান নয়, বিগত 16 বছরের আন্দোলন চট্টগ্য সংগ্রামের স্বীকৃতি দাবি করেছে 12 দলীয় জোট। একই সঙ্গে গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন নয়, গণঅভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে তারা। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তখন দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে। তখন এই উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয় বলে জানানো হয়। তবে 30শে ডিসেম্বর রাতে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় দলের চেয়ারম্যান বলেন, ওই রাতে বৈঠক করে 31শে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা বাহুল্য যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্রে সংবিধান স্থগিত করার কথা থাকে, তখন সামরিক ফরমান বা প্রোক্লেমেশন দিয়ে সংবিধান স্থগিত করা হয়। এই ঘোষণাপত্রের অধীন প্রধান সামরিক আইন প্রশাসক বা রাষ্ট্রপতি সংবিধানের যে কোনো ধারা বা ধারার অংশবিশেষ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতে পারেন। তখন সংবিধান কার্যকর থাকে না। এহসানুল হুদা বলেন, সাংবিধানিক প্রশ্নে আমাদের স্পষ্ট অবস্থান। 12 দলীয় জোট সহ বিগত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রোক্লেমেশন নয়, এটা নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। ঘোষণাপত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধূম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আন্দোলন সংগ্রামের ফসলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে। সৈয়দ এহসানুল হুদা বলেন, আজকে সর্বদলীয় বৈঠকের ব্যাপারে 12 দলীয় জোট কোনো বার্তা পায়নি। আন্দোলনের অনেক অংশীজনও আজকে সর্বদলীয় জোটকে আমন্ত্রিত হননি। যেহেতু বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, আমরা আশা করেছিলাম সরকার আন্দোলনের সব অংশীজনদের সম্মান প্রদর্শনপূর্বক আমন্ত্রণ জানাবেন। এক্ষেত্রে আমার চরম আশাহত হয়েছি। আজকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে একটা নাটক মঞ্চস্থ হয়েছে। এই বৈঠক কার স্বার্থে? বিতর্কিতদের তালিকা করবে বিএনপি। বিতর্কিতদের তালিকা তৈরি শুরু করেছে বিএনপি, যারা বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন সহ এ সময়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্রের দায়িত্ব থেকে আওয়ামী লীগের প্রার্থীকে সহায়তা করেছেন। প্রকাশ্যে একটি নির্দিষ্ট প্রতীকে সিল মারতে দেখা গেছে অনেককে। তাদের মধ্যে কিছু শিক্ষক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদধারীও। এই বিতর্কিতদের চিহ্নিত করে একটি তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তৃণমূল নেতারা সেই তালিকা তৈরি করে উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেবেন। বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই তালিকা তৈরি নির্দেশনা দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে 9 বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং 1 বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও ছিলেন। এছাড়া বৈঠকে সারা দেশের মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। কাউন্সিলের মাধ্যমে এসব কমিটি করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। বৈঠক সূত্রে সব তথ্য জানা গেছে। জানতে চাইলে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদুল আলম বাবুল বলেন, বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। যেসব কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং যেগুলো এখনো পূর্ণাঙ্গ হয়নি, সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। তবে সব জেলা ও মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে করতে হবে। যেসব সাংগঠনিক জেলার আহ্বায়ক কমিটি আছে, সেই জেলায় যেসব ইউনিট কমিটি যেমন থানা, উপজেলা বা পৌর, এসব কমিটি যদি না হয়ে থাকে তা দ্রুত করতে হবে। পরে সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার কমিটি গঠন হবে। তবে বৈঠকে অংশ নেওয়া বিএনপির আরেক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকের মূল এজেন্ডায় ছিল ভোটার তালিকা হালনাগাদের জন্য বিতর্কিত ও দুর্নীতিবাজ শিক্ষকদের নেওয়া হলে তা চিহ্নিত করে তালিকা করা। তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের জন্য যেসব শিক্ষক বা অন্যদের তালিকা নির্বাচন কমিশন করেছে, তাদের এখন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এই তালিকা ধরে মূলত পরে জাতীয় নির্বাচন পরিচালনায় ভোট কেন্দ্রে তাদের দায়িত্ব দেওয়া হয়। তাই এখানে বিতর্কিত লোক আছে কিনা, দুর্নীতিবাজ শিক্ষক বা দুর্নীতিবাজ কেউ আছে কিনা তা চিহ্নিত করার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ ইতোমধ্যে বিএনপির কেন্দ্রের স্থানীয় অনেক নেতাকর্মী জানিয়েছেন, যারা বিগত সরকারের আমলে নির্বাচনগুলোর সঙ্গে জড়িত থেকে বিতর্কিত হয়েছে, তাদের অনেকে এই ভোটার তালিকা হালনাগাদের তালিকায় রয়েছে। এর জন্য সব উপজেলা ও ইউনিয়নের নেতারা স্থানীয়ভাবে খসড়া তালিকা সংগ্রহ করবেন। তারপর দেখবে বিগত নির্বাচনে যেসব বিতর্কিত লোকরা জড়িত ছিলেন তারা আছেন কিনা, তাদের চিহ্নিত করে তা উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেবে, যাতে বিতর্কিতদের ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব থেকে বিরত রাখা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য তালিকাভুক্ত না করা যায়। এদিকে গত বছরের 26শে নভেম্বর বিএনপির কেন্দ্র থেকে চিহ্নিত চিঠিতে 3 মাসের মধ্যে সব পূর্ণাঙ্গ কমিটি শেষ করার নির্দেশ দেওয়া হয়। এজন্য ঢাকা ছেড়ে 9টি সাংগঠনিক বিভাগের 9 সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়। বেঁধে দেওয়া 3 মাসের মধ্যে 1.5 মাস ইতোমধ্যে পার হয়েছে। জানা যায়, এর মধ্যে নাটোর, কুমিল্লা, শেরপুর সহ কয়েকটি জেলা কমিটি স্থগিত করা হয়েছে। নতুন কমিটি দেওয়া হয়েছে খুলনা, মাগুরা, মেহেরপুর জেলা সহ আরো কয়েকটি। এছাড়া জেলা কমিটির অধীনে থাকা বেশ কয়েকটি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় জেলা ও ইউনিটের কমিটি গঠনের জোরে সোরে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত
নেতারা। এজন্য তারা অধিকাংশ সময় জেলা সফর করে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করেছেন। রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, কমিটি গঠনের কাজ পুরোদমে চলছে। ইউনিট কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে। সেজন্য জেলার ইউনিট কমিটিগুলো গঠনের কাজ করছি। ইতোমধ্যে অনেক ইউনিটে নতুন কমিটি দেওয়া হয়েছে। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কারণে বিএনপি 82 সাংগঠনিক জেলার অধিকাংশ কমিটি ঢাকা থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যেখানে কমিটি আছে তার অধিকাংশের মেয়াদ উত্তীর্ণ, আবার যেসব আহ্বায়ক কমিটি আছে তার মেয়াদ 3 অথবা 6 মাস দেওয়া হলেও বছরের পর বছর পার হয়েছে। 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন মুক্ত ও পরিবেশের সব কর্মকাণ্ড করছে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।